আসসালামু আলাইকুম। প্রশ্ন উত্তরের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রণ। দর্শক, আজকে আমরা সার্বিক ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলবো, সেই সাথে আমরা পোশাক খাত নিয়ে কথা বলতে চাই, আমরা জনশক্তি রপ্তানি নিয়ে কথা বলতে চাই, সেই সাথে যদি সময় থাকে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট নিয়েও কথা বলবো। এবং এই জন্য আমাদের সাথে রয়েছেন রোজেন গ্রুপের এমডি অ্যান্ড সিইও এস এম শাহিনুজ্জামান। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা পোশাক খাত দিয়ে শুরু করি। আমরা সাম্প্রতিক সময় শুনলাম যে ইউরোপ কঠোর একটা কার্বন নীতি ঘোষণা করেছে, এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। তারপরেও তো অনেক কারখানা এখনও গ্রিন ফ্যাক্টরি হয়ে উঠতে পারেনি। তো সেক্ষেত্রে এই যে কঠোর কার্বন নীতি, এটা কতটা প্রভাব ফেলতে পারে আমাদের আরএনডি সেক্টরে? দেখেন, আরএমজি সেক্টরে ইউরোপের বেঁধে দেওয়া যে কার্বন নীতি আপনি বলছেন, এটা আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমি মনে করব। কেন? আপনাকে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রিগুলো, বিশেষত গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আরবান এরিয়া কেন্দ্রিক এবং খুবই অনিয়ন্ত্রিতভাবে এই শিল্পটার বিকাশ ঘটেছে। ৮০-র দশক থেকে আপনার এই মাত্র কয়েক বছর হলো, এক দশক হলো আমরা আস্তে আস্তে এই শিল্পটাকে একটা অর্গানাইজড প্ল্যাটফর্ম কিংবা একটা অর্গানাইজড শেপে আমরা নিয়ে আসতেছি। এই এই যে আমরা শেপে নিয়ে আসতেছি, এই শেপে নিয়ে আসার ক্ষেত্রে আপনি দেখবেন যে ইনভেস্টমেন্টে প্রচুর, এখন কিন্তু ইনভেস্টমেন্ট কস্ট অনেক বেশি বেড়ে গেছে। জায়গার দাম বেড়েছে, ইউটিলিটি বেড়েছে, তারপর শ্রমিকের মজুরি বেড়েছে। তো সেই হারে কিন্তু আমাদের পোশাকের দাম বাড়ে নাই। আচ্ছা আচ্ছা। তো আপনাকে যদি আজকের বাজারে কম্পিটেবল হতে হয়, তাহলে কিন্তু আপনাকে বিকল্প সোর্স করতে হবে। আচ্ছা, আপনাকে ইউটিলিটির সোর্স বিকল্প করতে হবে। আপনাকে শ্রমকে আপনি কিভাবে সাস্টেনেবল করতে পারেন, শ্রমকে আপনি কিভাবে আরো বেশি কি বলে উৎপাদনমুখী করতে পারেন, সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। এফিশিয়েন্ট শ্রমিক গড়ে তুলতে হবে। তো এবং এটা আপনি কখন পাবেন? যখন আপনি আপনার শিল্পে আপনার শ্রমিককে দীর্ঘদিন একই জায়গায় কাজ করার জন্য ধরে রাখতে পারবেন। আমাদের এখানে মাইগ্রেশন হচ্ছে, খুব ফ্রিকোয়েন্ট মাইগ্রেশন হচ্ছে। এখন দেখেন, আপনার ইউটিলিটির দাম বাড়ছে, আপনার ইনভেস্টমেন্ট কস্ট বেড়ে গেছে, কারণ আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে আগে আপনি একটা ফ্যাব্রিকেটেড স্টিল স্ট্রাকচার করতে আপনার খরচ হতে হলো গিয়া 400 থেকে 600 টাকা। সেটা এখন এই আপনার বিভিন্ন রুলস রেগুলেশনের কারণে এবং ম্যাটেরিয়ালের দাম বাড়ার কারণে এটা কোথায় গিয়ে ঠেকছে? এইটা এখন গিয়ে 2200 থেকে 2800 টাকা চলে গেছে, অর্থাৎ কয়েক গুণ বেড়েছে। হ্যাঁ, তাই না? তো আপনি এই ইন্ডাস্ট্রিগুলোকে এখন কিন্তু আর আপনি এই আরবান এরিয়াতে ধরে রাখার সুযোগ আপনার খুব কম। আচ্ছা। এখন এই যে আপনি যদি এটাকে রুরাল এরিয়াতে নিয়ে যান, এবং রুরাল এরিয়াতে নিয়ে গেলে আপনার প্রথম ক্রাইসিসটা দাঁড়াবে যে রুরাল এরিয়াতে কিন্তু আজকের দিনেও আমাদের যে ন্যাশনাল গ্রিডের যে ইলেকট্রিসিটি, এটা কিন্তু না, খুব খুব বেশি এদের স্থায়িত্ব নাই। স্থায়িত্ব নাই বলতে আমি বোঝাচ্ছি যে দিনে 24 ঘন্টার মধ্যে হয়তো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এখন গ্রামে গেলে বিদ্যুৎ পাওয়া যায়, তাই না? তাহলে আপনাকে বিদ্যুতের বিকল্প সোর্স করতে হবে। আচ্ছা, বিকল্প সোর্সের জন্য একটা সময় ছিল যে আমরা এই সোলার যে বিদ্যুৎ, যে সৌর বিদ্যুৎ, এটা আমাদের কাছে টেকনোলজিটা নতুন ছিল। আমরা ইনভেস্টররা কিন্তু ভীত ছিল যে না, এটা কি হবে, কিভাবে হবে, আদৌ এইটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রি চালাইতে পারবো কিনা। এখন কিন্তু এটা প্রুভেন, সেটাই এতদিনে কিন্তু এটা প্রুভেন হয়ে গেছে। তাহলে আপনার ইন্ডাস্ট্রিকে আপনি এখন আর শহরে আপনার রাখার তো দরকার নেই, বিশেষত আপনার পোশাক বানানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধরেন আপনি তৈরি পোশাক বানান, তো আপনি তৈরি পোশাক বানানোর ক্ষেত্রে আপনি শ্রমিক কোত্থেকে নিয়ে আসতেছেন? গ্রাম থেকে নিয়ে আসতেছেন। আপনি তাহলে কি হচ্ছে, আপনি গ্রাম থেকে শ্রমিকটা না নিয়ে এসে আপনি শ্রমিকের কাছে চলে যায়। হ্যাঁ, সেটাই। এবং ওখানে গিয়ে আপনি জানেন যে আপনার ইলেকট্রিসিটি প্রবলেম আছে, তাহলে আপনি যদি আপনার ইন্ডাস্ট্রির ল্যান্ড কাভারেজটাকে বাড়িয়ে আপনি যদি ওখানে আপনার যে বিদ্যুতের চাহিদা, ওই চাহিদার 70-80% যদি আপনি থেকে নিয়ে আসতে পারেন, সোলার থেকে নিয়ে আসতে পারেন, ফসিল ফুয়েলকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে দুইটা ক্রাইসিস আপনি করতে পারেন। একটা লোকে আপনার বিদ্যুতের দাম কমে যাবে
এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি ক্লিন এনার্জি পাচ্ছেন, যার জন্য আপনি একটা ইনসেনটিভ পাবেন। আবার একই সাথে আপনি কি করছেন, আপনি ইন্ডাস্ট্রিকে যখন ডিসেন্ট্রালাইজ করে গ্রামে নিয়ে যাচ্ছেন, ওই শ্রমিক কিন্তু শহরে এসে তাকে বাসা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে না, সে তার নিজের বাড়িতে থেকেই কাজ করতে পারছে। আপনার একজন শ্রমিক যদি 20,000 টাকা, সে 25,000 টাকা মাসে ইনকাম করে, তার তো 60% টাকা চলে যায় হচ্ছে গিয়ে আপনার এই থাকা খাওয়ার ইয়ে পেছনে। করতে, তার বাসা ভাড়ার পেছনে। তো তাকে এই বাসা ভাড়া দেওয়ার দরকার নাই, সে গ্রামে থাকুক, সেখানে ইয়ে করুক, সেখানে সে কাজটা করুক। তাহলে আপনি কয়েকটা জায়গাতে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। কোথায় কোথায়? যে আপনি আরবান মাইগ্রেশনটা কন্ট্রোল করতে পারছেন, শ্রমিককে আপনি ডিস্টেবিলাইজ, আপনার তার যে ইয়ে করা, কি বলে, মাইগ্রেশন করা, যে গ্রামের থেকে শহরে ডেকে আনা লাগছে না, তাকে তার জায়গা মতো রাখতে পারছেন। একই সাথে আপনার বৈদ্যুতিক নির্ভরতা, আপনি ধরেন গাজীপুর অঞ্চলে আপনি 40,000 স্কোয়ার ফিটে একটা বিল্ডিং করছেন, 40,000 স্কোয়ার ফিটের রুফটপে আপনি যে বিদ্যুৎ করবেন, সেই বিদ্যুৎ দিয়ে তো আপনার পুরো ফ্যাক্টরি চলবে না। কিন্তু আপনি গ্রামে গিয়ে যদি 2 লাখ স্কোয়ার ফিটের একটা ফ্যাক্টরি করেন, আপনার তো সেটা তো তখন কি সম্ভব। হবে? সেক্ষেত্রে আপনার স্ট্রাকচার যদি হুম, 50,000 স্কোয়ার ফিটে হয়, হুম। কিন্তু বাকি 1.5 লাখ স্কোয়ার ফিটে কিন্তু আপনি আপনার সোলার ইয়ে করে স্থাপন করে কিন্তু আপনি আপনার বিদ্যুতের 80% চাহিদা মেটাতে পারেন। একদম। এরপরে আসেন হচ্ছে গিয়ে এটা কিন্তু পরিবেশ বান্ধব, তাই না? পরিবেশ বান্ধব। জি। আচ্ছা, এরপরে আসেন আপনি, যে আপনি বলতে পারেন যে আমি তো সোলারে আপনার এই পর্যন্ত যে প্রভেন্টাক বাংলাদেশের ক্ষেত্রে ধরা হয় যে থাম্ব রুল হচ্ছে 270 দিন আপনি 5 ঘন্টা করে বিদ্যুৎ, 5 ঘন্টা পরে ফুল এফিসিয়েন্সিতে বিদ্যুৎ পাবেন আচ্ছা। সোলার থেকে। হুম, হুম। তো 5 ঘন্টা যদি আপনি ফুল এফিসিয়েন্সিতে পান, তাহলে আপনার উৎপাদনটাকে একটু বাড়ান, বাড়ায় আপনি স্টোরেজ করেন, 2-3 ঘন্টা স্টোরেজ করেন। এবং এর জন্য ব্যাংকের ফ্যাসিলিটি আছে, সহজ ব্যাংকের একেবারেই সহজলভ্য ব্যাংকের ফ্যাসিলিটি আছে। বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থাগুলো, বিশেষ করে ইউরোপীয় অনেক কোম্পানি আছে, সংস্থা আছে যারা এখানে বিনিয়োগ করে। আপনি তাদের কাছ থেকে বিনিয়োগ আনতে পারেন খুব স্বল্প বিনিয়োগে। তাহলে এই যে তারা যে ইউরোপ যে আপনার কঠোর কার্বন নীতি আপনার Apply করতে যাচ্ছে। অ্যাপ্লাই করতে যাচ্ছে, হুম। এটা কিন্তু ইন এ সেন্স আমাদের আমাদের জন্য ভালো। আমাদের কিন্তু একটা এক ভালো সুযোগ রাস্তা তৈরি করে দেখায় দিয়েছে। দিচ্ছে। ইয়েস। হুম। যে তুমি আমরা যে তারা কাস্টমার যেহেতু তার প্রোডাক্টের দাম বাড়াইতে পারছে না, হুম, হুম, তাহলে প্রোডাক্টের দামকে সাস্টেনেবল রাখার জন্য, হুম। ঠিক আছে, কোনো না কোনোভাবে আপনাকে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আগে আসতে হবে। আমাদের কস্টটা মিনিমাইজ করতে হবে। ইনোভেটিভ আইডিয়া হুম, নিয়ে হুম। আসতে হবে। ইনোভেটিভ আইডিয়া যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে এই ইনোভেটিভ আইডিয়ার একটা অনুষঙ্গ হচ্ছে কি এই সোলার। তা আপনি দেখেন, এই ইভেন কড়াকড়িভাবে যদি তারা বাস্তবায়ন করে, আমি মনে করি এইটা আমাদের শিল্পের জন্য ভালো হবে। আচ্ছা। বাংলাদেশে, হ্যাঁ, আপনি বলতে পারেন যে এত শত শত শিল্প কারখানা শহর অঞ্চলে গড়ে উঠছে, এগুলোকে ডিসেন্ট্রালাইজ করে গ্রামে নিয়ে যেতে গেলে যে ইনভেস্টমেন্ট লাগবে, সেটা কোত্থেকে আসবে? খুবই কারেক্ট কোশ্চেন। কিন্তু আপনাকে আস্তে আস্তে চিন্তা করতে হবে, ভাবতে হবে, আস্তে আস্তে করতে আস্তে হবে। আস্তে করতে হবে। আপনি একদিনে তো আর একদিনে তো সম্ভব পারবেন না। না। সেটাই। তা আপনি দেখেন বাংলাদেশে আজকে থেকে 10 বছর আগে কয়টা পরিবেশ বান্ধব হুম, হুম। ফ্যাক্টরি ছিল, সেটাই আর তো। আজকে কতগুলো হয়েছে। অনেকগুলো। তার মানে কি আমরা যদি চাই, হুম, আমরা করতে পারি। হুম, হুম। আর আমরা যেহেতু করতে পারি, সুতরাং আমাদের উচিত হচ্ছে সাস্টেনেটির দিকে যাওয়া এবং এই অপরচুনিটিটা হাতে নেওয়া। আমরা এটা নিয়ে বার্গেনিং করতে পারি। আমরা কাস্টমারদের সাথে বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সংস্থা আছে যারা এই সাথে জড়িত, তাদের সাথে বার্গেনিং করতে পারি। ঠিক আছে, আমরা ইয়েতে বিকল্প জ্বালানিতে কিংবা ক্লিন এনার্জিতে যাব, আমরা কার্বন নিঃসরণ কমাবো, ফাইন, তোমরা আমাদেরকে হেল্প করো। একটু হেল্প করি। ইয়েস, হ্যাঁ, একদম। তোমরা আমাকে দীর্ঘমেয়াদী দাও, লোন ফ্যাসিলিটি দাও। তোমরা আমাদেরকে এই ফ্যাসিলিটিটা যেটা দিবা, সেটাকে এই যে লেভারেজ থাকে, লোনের যে সুদটা থাকে, এটা কমায় দাও। হ্যাঁ, তাহলে এই সমস্ত জায়গায় আমরা বার্গেনিং করে কিংবা আলোচনা করে আমরা এই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারি। কিন্তু যেই পদক্ষেপটা নেওয়া হয়েছে, সেটা আপনি যদি একজন ইনোভেটিভ উদ্যোক্তার হিসাবে চিন্তা করেন, এটা যথেষ্ট পরিমাণে একটা অপরচুনিটি তৈরি করবে। আমরা জানি যে গত বছর অর্ধেকেরও বেশি রপ্তানি ইউরোপের মার্কেটে হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই বড় বাজার, নতুন বাজারও খুঁজতে হবে। আর যেটি বলছিলেন যে পোশাক উৎপাদন খরচ তো বেড়েছে, পোশাকের দাম তো আমরা আসলে বাড়াতে পারছি না। তো সেই ক্ষেত্রে কি আসলে নেগোসিয়েশনের কোনো সুযোগ আছে কিনা এই মুহূর্তে? দেখেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আসলে তো বেড়েই যাচ্ছে আমাদের উৎপাদন বাজার খরচ। কোনটা? আমাদের বাজার হচ্ছে ইউরোপ, ইউরোপ, আমাদের বাজার আমেরিকা। হচ্ছে আমেরিকা। হুম, তো আপনাকে
আপনি ম্যানুফ্যাকচারের দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে আপনাকে যে ইম্পোর্টার কিংবা যে রিটেইলার আছে তার দৃষ্টিকোণ থেকে আপনাকে দেখতে হবে। আপনার এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। যেমন ধরেন আপনি আপনার আউটলেট আছে আমাদের নিজেদেরই আমাদের একটা ইয়ে আছে, তো আমরা ওই জায়গা থেকে আপনাকে চ্যালেঞ্জটা বলি। আচ্ছা, আপনার আউটলেট আছে, আপনার এই আউটলেটে এই সিজনে আপনি 500 অ্যাসর্টমেন্ট বা 500 স্টাইল আপনি ইন্ট্রোডিউস করবেন। উদাহরণস্বরূপ বলছি আমি। এখন এই 500 স্টাইলের মধ্যে কোনো স্টাইল খুব ভালো ক্লিক করবে, আমি ধরে নিলাম যে 50% খুব ভালো ক্লিক করবে, আবার 20% আছে যারা যেগুলো ফ্লপ করবে, আবার 30% আছে যেটা মিডিওকার থাকবে। তার মানে আপনার যদি কোনো স্টাইল, কোনো অ্যাসর্টমেন্ট যদি আপনার দেখা গেল যে 50%-এর নিচে বিক্রি চলে আসে, ওই স্টাইলে কিন্তু আর আপনি ইয়ে করতে পারবেন না, প্রফিট আনতে পারবেন না। কারণ হচ্ছে যে ওইখানে আপনার স্টোরে ভাড়া বেশি, ওইখানে আপনার স্টোরে যে কাজ করবে, যে আপনি যে কর্মচারী নিয়োগ দিবেন তার স্যালারি বেশি, এবং বিভিন্ন ধরনের রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হয়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে ট্যাক্স স্ট্রাকচার। আপনার ইউরোপের ম্যাক্সিমাম দেশে আপনার যে কর্পোরেট ট্যাক্স এটা অনেক হাই। তো এখন আপনি অনেকে আছে, আপনি দেখবেন যে গার্মেন্টস মালিকদের কাছ থেকে প্রায়শই আপনি শুনবেন যে আমার বানানো টি শার্ট, আমার বানানো শার্ট আমি বানাইতেছি $5, কিন্তু এটা বিক্রি হচ্ছে $25। ট্রু? কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে আমি এইখানে যে শ্রমিককে 25,000 টাকায় পাই, ওইখানে স্টোর চালানোর জন্য একটা শ্রমিক করতে গেলে, হায়ার করতে গেলে কিন্তু অনেক সময় 25,000 না, 2,500 ইউরোতেও আপনি পাবেন। আচ্ছা 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 আচ্ছা। এক নাম্বার। 2 নম্বর হচ্ছে যে আপনার এই স্টাইলগুলো একটা বড় অংশ কিন্তু আপনার ওয়্যার হাউসে পড়ে থাকতে পারে, দীর্ঘদিন পড়ে থাকতে পারে। এইটার তো এই যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের তো একটা ইনভেস্টমেন্টের তো একটা ইয়ে আছে। তো অন অ্যান অ্যাভারেজ দেখা যায় যে কোনো কারণে যদি কোনো আপনার 50% 60% কোনো স্টাইল যদি ক্লিক না করে, তাহলে কিন্তু ওই স্টোরকে লস গুনতে হয়। আর আজকে আরেকটা জিনিস আপনি দেখবেন যে যেহেতু এখন অনলাইনের যুগ, ছোট ছোট আপনার যে পোর্টালগুলো, যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, আমাজন, ওয়াইল্ডবেরিজ, তারপরে হচ্ছে গিয়ে আলিবাবা, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ছোট ছোট অনেক উদ্যোক্তা কিন্তু নিজেরা প্রবেশ করার সুযোগ পাচ্ছে। আমি আমার এক বন্ধুকে চিনি যে আপনার ইংল্যান্ডে এই বিজনেসটা করে। সে কিভাবে করে? সে ছোট ছোট স্টাইল আপনার ইউরোপে স্টক থেকে নিয়ে আসে, লাইসেন্স বাইরের স্টক আছে, ওদের কাছে স্টক কিনে আবার আমাদের এখানেও আসে, এসে আপনার ছোট ছোট স্টাইল স্টক কিনে নিয়ে যায়। এই স্টকগুলোকে সে কিনে নিয়ে গিয়ে কী করে? সে এগুলোকে পোর্টালে নিয়ে আপনার প্রমোট করে। তো এখন তার যে কস্ট অনেক কম, তো আর একটা ব্র্যান্ডেড বায়ার যে আছে তার কস্ট অনেক বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার অনেক ক্রেতা আছে এখন আর আপনার বেসিক কোনো প্রোডাক্ট কেনার জন্য একটা টি শার্ট কিনবে, একটা পলো শার্ট কিনবে, একটা নর্মাল একটা জিন্স প্যান্ট কিনবে। তো আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, আমি একদিন ইউকেতে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছি। তার একটা প্রোগ্রাম ছিল, তো তার ফর্মাল প্যান্ট ছিল না তার পরা, তার এই প্রোগ্রামের ড্রেস কোড ছিল ফর্মাল প্যান্ট। আচ্ছা, একসাথে আমরা গেলাম। সে গিয়ে কি করলো, আপনার টেস্কো থেকে আপনার খুব কম দামে একটা ফর্মাল প্যান্ট কিনে সে পরে চলে গেল, এখানে প্রোগ্রামে গেল। টেস্কোতে বলতে অনলাইনের না, মানে টেস্কোটা হচ্ছে কি আপনার হাই স্ট্রিট আচ্ছা, সুপার শপ আর কি। আমি যেটা জিনিসটা বোঝাতে চেষ্টা করছি যে এই জাতীয় বেসিক পণ্য যেগুলো অর্থাৎ আপনার যেগুলো কোয়ালিটি দেখার দরকার নাই, প্রাইস দেখার দরকার, এগুলোর জন্য কিন্তু আপনার কাস্টমাররা আর ওই ব্র্যান্ড শপে যায় না কিংবা ডিজাইন শপে যায় না। তারা কি করে? তারা কিন্তু অনলাইনেই কিনে। তা মার্কেটটা কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে। এখন এই স্যাচুরেশনের এই মার্কেটে আপনার ফ্যাশন এত দ্রুত বদলাচ্ছে, তো কোনো কারণে আজকে যদি আপনি 10টা অ্যাসর্টমেন্ট কিনে নিয়ে গেছেন, কিন্তু এই 10টা অ্যাসর্টমেন্টের 5টা আপনার ক্লিক করে নাই, আচ্ছা, এই যে 5টা রয়ে গেল,
এই পাঁচটা কিন্তু আপনার পরের সিজনে বিক্রি করতে পারবেন না, কারণ ফ্যাশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই জায়গায় কিন্তু আপনার ইম্পোর্টাররা, রিটেইলাররা কিন্তু তাদেরকে কিন্তু চিন্তা করে প্রাইসিংটা করতে হয়। তো যার ফলশ্রুতিতে আপনি প্রাইস গিয়ে ওইখান থেকে প্রাইস নিবেন কিংবা কাস্টমার আপনাকে প্রাইস বাড়াবে এই চিন্তা না করে বরং আমাদেরকে আপনি কমাইতে হবে আপনার কস্টটা, কস্ট কমানোরও দরকার নেই, এফিসিয়েন্সি বাড়ান। এফিশিয়েন্সি বাড়াতে আপনি হবে। এফিসিয়েন্সি আচ্ছা, বাড়ান। আপনার এফিসিয়েন্সি বাড়ানোর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে গিয়ে, অনুষঙ্গ হচ্ছে গিয়ে, আপনি যদি আপনার ওয়ার্কার মাইগ্রেশনটাকে কন্ট্রোল করতে পারেন, আর হচ্ছে আপনি যদি আপনার অন্যান্য ইউটিলিটি কস্টগুলো বুদ্ধিমত্তার সাথে কমায় আনতে পারেন। আচ্ছা, আচ্ছা। তো ওয়ার্কার মাইগ্রেশনকে আপনি কিভাবে করবেন, কন্ট্রোল করবেন? এটার জন্য আপনাকে ওয়েলবিংসে যাইতে হবে, ওয়েলবিংসের ধারণা নিয়ে আসতে হবে। আপনার একটা ওয়ার্কার কখন ইয়ে করে, আপনি যদি নিয়মিত বেতন পায়, তারপরে সে যদি তার যদি অন্যান্য সুযোগ ফ্যাসিলিটিগুলো থাকে, সে কিন্তু মুভ করবে না, সে কিন্তু আপনার ফ্যাক্টরিতে থেকে যাবে, কারণ সবাই চায় একটা দিন শেষে একটা সিকিউর জব। তো এই যে সিকিউর জব, এই জব সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনাকে ইনোভেটিভ হতে হবে, উদ্যোক্তাকে আপনার আউট অফ বক্স চিন্তা করতে হবে। আচ্ছা, যেটা আমাদের দেশে যে জিনিসটা হয়েছে, আপনাকে বলি, আপনি খেয়াল করবেন যে 3 স্তর ভিত্তিক উদ্যোক্তা তৈরি হয়েছে। একটা হলো যারা শুরুতে এই গার্মেন্টস শিল্পটাকে তৈরি করেছে, তারা বিজনেসটাকে খুব ভালোভাবে এনজয় করছে এবং এই বিজনেস থেকে তারা এখন নিজেদেরকে সরিয়ে অন্য অন্য বিজনেসে চলে গেছে। এই বিজনেসগুলো তারা আর এইভাবে ওন করে না, এক নাম্বার। দ্বিতীয় আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে যে ইনভেস্টমেন্ট করছে, ম্যানেজমেন্টের হাতে সে তার কোম্পানিকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, সে হয়তো এই দেশেই থাকে না। আরেকটা হচ্ছে যে নতুন এক শ্রেণীর উদ্যোক্তা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। কিন্তু আজকের দিনে যদি আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করতে যান, তাহলে আপনাকে শুধুমাত্র আপনার বন্ড লাইসেন্স, তারপরে হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল যে ইয়েগুলো আছে, যেমন ধরেন ওই যে অ্যাকর্ড অ্যালায়েন্সের পরিবর্তে যে ইয়েটা ছিল, হ্যাঁ, এখন যেটা হয়েছে আর কি, তো বলে আরএসসি, এই আরএসসি সার্টিফিকেশন, বিএসসিআই, তারপরে থেকে আপনি যদি পরিবেশ বান্ধব শিল্প করেন, লিড সার্টিফিকেশন, এই সমস্ত কিছু করতে কিন্তু 1 থেকে 1.5 বছর লেগে যায় অনেক সময়। আপনি তারপর হচ্ছে গিয়ে ব্যাংকে গেলেন, ব্যাংক তো আপনার গ্রিন ফিল্ডে কখনোই ইনভেস্টমেন্ট করবে না, কারণ আজকে আপনি যান ব্যাংকে, আপনাকে গ্রিন ফিল্ডে করবে না, আপনাকে দেখবে যে আপনি কোনো ফ্যাক্টরি আগে আপনার এই বিজনেস ছিল কিনা, আপনি এই বিজনেসটা করেন কিনা। কারণ হচ্ছে যে বললাম, এই যে 1 থেকে 1.5 বছরের যে ঝুঁকিটা আছে, 1 থেকে 1.5 বছরে কিন্তু কস্ট অনেক বেশি। এই ঝুঁকিটাকে কিন্তু একজন উদ্যোক্তাকে নিতে হচ্ছে, তাই না? তো আপনার এই যে 3 স্তরের উদ্যোক্তার কথা বললাম, তা প্রথম এবং দ্বিতীয় স্তরে যারা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, তাদেরকে এই জায়গাগুলোকে চিন্তা করতে হবে। আর এখন নতুন করে যদি আপনার এই শিল্প আপনার নতুন উদ্যোগ নিয়ে গড়ে তুলতে যায়, তাহলে ওই একেবারে নতুন উদ্যোক্তা তারা কিন্তু তাদেরকে একেবারে ওয়েল মানিড হয়ে তারপরে আপনার এই ইন্ডাস্ট্রিতে আসতে হবে, তা নাহলে তারা টিকে থাকতে পারবে না। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনাকে যেহেতু আপনার একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে, আপনার প্রায় 40-45 বছরের অভিজ্ঞতা আছে গার্মেন্টস শিল্পে, এখন আপনাকে আস্তে আস্তে ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এফিশিয়েন্ট কর্মী তৈরি করতে হবে এবং এই এফিসিয়েন্সির মাধ্যমে আপনাকে আস্তে 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 দামটা কমায় নিয়ে আসতে হবে। চায়নাতে এখনো শিল্প আছে না? চায়নাতে তো এখনো এই গার্মেন্ট শিল্প আছে। তারা কি করছে? তারা টেকনোলজি এবং হিউম্যান রিসোর্স দুইটাকে ফিউশন করছে, করে কিন্তু এখনো যদি চায়নার মতো জায়গায় যদি গার্মেন্টস ফ্যাক্টরি ফিজিবল হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না? সেটাই কেন আমরা এখনো হ্যাঁ, আপনি অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ওনার আপনাকে বলবে কি যে আমরা তো বেসিক উৎপাদন করি, আমরা প্রাইস প্রোডাক্ট উৎপাদন করি। চায়না তো তা করে না। আমাদেরকেও ডাইভার্সিফাই করতে হবে, অবশ্যই আমাদেরকেও যাইতে হবে এই জায়গায়। আমরা তো করি মাত্র $48 বিলিয়ন, এই মার্কেট তো হচ্ছে গিয়ে $516 বিলিয়ন। তাহলে বাকিগুলো আমরা কেন নিয়ে আসতে পারতেছি না? এগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এগুলো ভাবতে হবে এবং উদ্যোক্তাদেরকে এই জায়গাগুলোতে এগিয়ে আসতে হবে। এখন আমাদের ওই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে যে সরকারি সহায়তা লাগবে, হ্যাঁ, সরকারের কাছ থেকে লাগবে নীতি সহায়তা। আমি আপনাকে সিম্পল একটা কথা বলি, আপনার পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন যে আপনার ইয়ে আছে, আরবান এরিয়াতে শ্রমিকের মজুরি ওয়েজেস একরকম, আবার রুরাল এরিয়াতে গেলে আরেক রকম। কারণ ঢাকায় যে খরচ,
আপনার ওই খরচ তো লালমনিরহাটে তো সেম খরচ না, একদম সেটাই। তাই না? হুম। তো এইখানে কি করতে হবে, তাহলে একজন উদ্যোক্তা সে যদি গ্রামে গিয়ে শিল্প করে, ওই লালমনিরহাটে গিয়ে শিল্প তৈরি করে, তাহলে লালমনিরহাটের মানুষ তো এখানে আসার দরকার নেই, ওখানেই কাজ করবে। তাহলে এই যে সে ঝুঁকিটা ওখানে নিল, তার জন্য তাকে একটা প্রাইজ, তাকে কিন্তু একটা কস্ট ডিভিডেন্ড দেওয়া উচিত। হুম হুম হুম। এই ডিভিডেন্ডের জন্য আমাদের সরকারকে নীতি সহায়তা তৈরি করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এখন এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, এই জায়গাগুলোতে ফোকাস, রাদার দেন আমি গভর্নমেন্টের কি বলে অর্থ সহায়তা, ব্যাংক থেকে ঋণ সহায়তা, এগুলোর পরিবর্তে এই নীতি সহায়তাগুলোকে যদি আমরা ইয়ে করতে পারি, আপনার লেটসে আপনি ঠিক আছে গভর্নমেন্ট ইয়ে করতে পারে যে এই সমস্ত যারা শিল্পগুলো যারা ডিসেন্ট্রালাইজ করে গ্রামের দিকে নিয়ে যাবে, তাদের জন্য আমরা ইনসেন্টিভ দিব আগামী 5 বছর। কারণ তাদের আপনার ওই তার তো কস্ট বাড়বে, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে। তো ঠিক আছে, আমরা 5 বছর কিংবা 3 বছর কিংবা 2 বছর আমরা এই ইনসেন্টিভটা দিব, যাতে করে এই শিল্পগুলো সাস্টেইন করে এবং টিকে যায়। তাহলেই কিন্তু আপনি আগামী আরো 10-15 বছর প্রাইস কম্পিটিবল হতে পারবেন।